baby. Please, just maybe I can come in. Baby, no! মধ্য আমেরিকার একটি নির্জন জঙ্গলের পাশে ছোট্ট একটি শহর ছিল, যে শহরে সন্ধে নামার আগেই পুলিশ ঘণ্টা বাজিয়ে শহরবাসীকে সতর্ক করে দিত তাদের ঘরে ফেরার সময় হয়েছে। কারণ সন্ধে নামার পর সেই জঙ্গল থেকে বেরিয়ে আসতো একদল রাক্ষস এবং শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াতো তাদের নতুন শিকার খোঁজার জন্য। তবে শহরবাসী সেই রাক্ষসদের হাত থেকে বাঁচতে পাথরের মতো দেখতে একটি রক্ষা কবচ ঘরের দরজায় লাগিয়ে রাখত, যার ফলে রাক্ষসের দল ঘরে প্রবেশ করতে পারত না। তবে রাক্ষসের দল শহরের প্রতিটি মানুষের ঘরের জানালায় এসে তাদের প্রিয় মানুষের রূপ ধরে ডাকত। যারা সেই ফাঁদে পা দিত সেদিন রাতে ওই ঘরের প্রতিটি মানুষ রাক্ষসের খাবারে পরিণত হতো। এইভাবে ধীরে ধীরে শহরের মানুষ কমতে থাকে। এই শহরে কেউ একবার প্রবেশ করলে সে একটি টাইম লুপে ফেসে যেত। সে ঘুরে ফিরে আবার এই শহরেই আসতো। এই অসাধারণ কনসেপ্টের উপর ভিত্তি করে 2022 সালে নির্মাণ করা হয় হরর সায়েন্স ফিকশন ভিত্তিক টিভি সিরিজ ফ্রম। আজকে এই সিরিজের প্রথম সিজনের প্রথম এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। যদি এই কনসেপ্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট করে জানিয়ে দিন এর পরবর্তী এপিসোড আসবে কিনা। সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করছে। আপনাদের আশানুরূপ সাড়া পেলেই এর পরবর্তী এপিসোড ধারাবাহিকভাবে এক্সপ্লেন করা হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম এপিসোড। মধ্য আমেরিকার এই ছোট্ট শহরে বয়েড স্টিভেন নামের একজন শেরিফ প্রতিদিনের মতো আজকেও সন্ধে নামার আগে ঘণ্টা বাজিয়ে শহরবাসীকে জানিয়ে দিচ্ছে তাদের ঘরে ফেরার সময় হয়েছে। স্টিভেন এই শহর ও শহরের প্রতিটা মানুষকে ভীষণ ভালোবাসে। সে আপ্রাণ চেষ্টা করে শহরের প্রত্যেকটি মানুষ ও পরিবারকে সুরক্ষা দেওয়ার। তবে সে নিজেই তার পরিবার থেকে বিচ্ছিন্ন। সেটা কিভাবে আমরা তা ধীরে ধীরে জানতে পারবো। একই সাথে বয়েড এই শহরের একজন ডিফ্যাক্টো মেয়র, তার দায়িত্বটা বিশাল। অপরদিকে বয়েডের ডেপুটি শেরিফ কেনি লিউ হাসপাতালে তার বৃদ্ধ বাবার সাথে সময় কাটাচ্ছে। তার বাবা কিছুটা মানসিকভাবে অসুস্থ। সেখানে তার বাবা কিছুটা পাগলামি করলে ক্রিস্টি নামের একজন ডক্টর এসে তাকে বুঝিয়ে সুঝিয়ে একজন নার্সের মাধ্যমে তার বেডে পাঠিয়ে দেয়। তখন আমরা জানতে পারি কেনি ও ক্রিস্টি একে অপরকে পছন্দ করে। এদিকে বয়েড শহরের কলোনি রুমের সামনে কিছু তরুণ ছেলে মেয়েদের লক্ষ্য করছে তারা সন্ধে নামার আগেই কলোনির রুমে প্রবেশ করে কিনা। কিন্তু তারা কিছুক্ষণ পরেই কলোনি রুমে ঢুকে পড়ে। তখন কেনি এসে তাকে রিপোর্ট করে আজকে শহরের প্রতিটি মানুষ ঠিক টাইমেই ঘরে ঢুকেছে। বয়েড তাকে গুড নাইট জানিয়ে ফিরে যায় পোস্ট অফিসে, যেখানে সে থাকে। তখন আমরা জানতে পারি এ পর্যন্ত রাক্ষসদের হাতে 96 জন লোক মারা গিয়েছে। অন্যদিকে ফ্র্যাঙ্ক নামের একজন লোক পাবে মদ খেয়ে সেখানে ঘুমিয়ে পড়েছে। পাবের মালিক তাকে বাড়িতে ফিরে যেতে বলে, কারণ সন্ধে প্রায় হতে চলেছে। কিন্তু তার কোনো সেন্সই নেই। বাসায় তার স্ত্রী ও মেয়ে রয়েছে, তারা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সন্ধে নেমে এলে তারা বাধ্য হয়ে ঘরে ঢুকে পড়ে। রাত হয়ে গেলে ফ্র্যাঙ্কের স্ত্রী ঘরের দরজার সামনে চেক করে দেখে সেই স্টোনটি ঠিকমতো আছে কিনা, যেটার কথা শুরুতেই বলেছিলাম। তারপরও আবার বলছি, এটা এমনই একটি স্টোন যেটা ঘরে লাগানো থাকলে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। এই শহরের প্রতিটি ঘরেই এই স্টোনটি রয়েছে। তবে ঘরের প্রতিটা প্রবেশ পথই বন্ধ রাখতে হবে। তারপর ফ্র্যাঙ্কের মেয়ে ঘুমানোর আগে প্রার্থনা করে বিছানায় ঘুমাতেই যাবে, তখন সে শুনতে পায় তার মৃত দাদি তাকে ডাকছে। সে তার দাদির সাথে কথা বলার জন্য জানালার সামনে গিয়ে দাঁড়ায়। তার দাদি বলে, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, আমাকে ভেতরে আসতে দেবে না দাদু ভাই। তার ভীষণ মায়া হয়। সেই মুহূর্তে ফ্র্যাঙ্কের স্ত্রী তাকে নিষেধ করতে করতেই মেয়েটি জানালার থাই খুলে দেয়। তখনই রাক্ষসটি তার আসল রূপে ফিরে যায় এবং তাদের উপর হামলা করে দেয়। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক পাব থেকে বেরিয়ে তার বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় দেখতে পায়। তখন তার ঘর থেকে বয়েড এসে তাকে কয়েকটা চড় থাপ্পড় মারে এবং তার মেয়ের ঘরের জানালা পুরোপুরি বন্ধ না থাকার কারণে প্রচণ্ড গালাগালি করে। কারণ সে আগেই তাকে জানালার ব্যাপারে সতর্ক করেছিল। তার অতিরিক্ত মদ্যপান ও খামখেয়ালের জন্যই আজ তার পরিবারকে হারাতে হলো। বয়েড তার কলার চেপে ধরে ঘরে নিয়ে যায় তার পরিবারের লাশ দেখানোর জন্য। ফ্র্যাঙ্ক তার স্ত্রী ও মেয়ের বীভৎস লাশ দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। সে তাদের দিকে তাকাতে পারছিল না। বয়েড তার দায়িত্বজ্ঞানহীনতা ও অতিরিক্ত মদ্যপানের কারণে তাকে দোষারোপ করে। তাই কেনিকে নির্দেশ দেয় তাকে বন্দি করে রাখার জন্য। তবে কি তার শাস্তি এতটুকুই?
না, এর জন্য একটি ভয়ানক শাস্তি রয়েছে, সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। এর পরের সিনে দেখা যায় জিম ম্যাথিউস নামের একজন ভদ্রলোক তার স্ত্রী তাবিথা ম্যাথিউসকে নিয়ে অবসর কাটানোর জন্য একটি আরভি কার নিয়ে বেরিয়েছে। তবে তাদের সাথেই রয়েছে তাদের একমাত্র মেয়ে জুলি ও ইথান ম্যাথিউস। পথে তারা একটি গাছ উপড়ে পড়ে থাকতে দেখে। সে গাড়ি থেকে নেমে দেখে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা, কারণ তা না হলে তাদের কয়েক মাইল ঘুরে যেতে হবে। তখন জিমের ছেলে আবদার করে গাছের উপরে ওঠার জন্য। জিম ইথানকে গাছের উপরে উঠিয়ে দেয় এবং ইথান তার বাবার হাত ধরে হাঁটছিল। সেই মুহূর্তে তাদের সামনের একটি গাছে একটি কাক এসে বসে এবং ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে কাকের ঝাঁক এসে প্রচণ্ড ডাকাডাকি শুরু করে দেয়। তখন তাবিথা বেশ ঘাবড়ে যায়। সে জিম ও তার ছেলেকে ফিরে আসতে বলে। তারপর তারা উল্টো পথ ধরে এগুতে থাকে। দৃশ্য পরিবর্তিত হয় সেই শহরে। সেখানে বয়েড ডোনা নামের এই মহিলার কাছ থেকে পারমিশন চায় তার ছেলে এলিসের সাথে দেখা করতে। আসলে এই শহরের মানুষদের মধ্যে দুটি ভাগ রয়েছে। এক ভাগের লোকজন তারা নিজের মতো জীবনযাপন করে এবং তাদের সুরক্ষার জন্য রয়েছে মেয়র বয়েড। দ্বিতীয় ভাগের লোকজন বয়েডের নিয়ম ও সুরক্ষাতে একদমই ভরসা করে না, যার ফলে তারা একটি কলোনি রুমে বসবাস করে এবং তাদের সুরক্ষার জন্য তারা নিজেরাই নিশ্চিত করে থাকে। তবে সেই মানুষদের লিডারই হচ্ছেন এই ডোনা। তো ডোনা তাকে পারমিশন দেয় তার ছেলের সাথে দেখা করার জন্য। সেখানে বয়েড তার ছেলেকে ফাতিমা নামের একজন মেয়ের ছবি আঁকতে দেখে। ফাতিমা যথেষ্ট ভালো একটি মেয়ে। সে বুঝতে পারে বয়েড তার ছেলের সাথে কথা বলতে এসেছে, তাই সে সেখান থেকে চলে যায়। এলিস মোটেও তার বাবাকে দেখে খুশি নয়। সে তার পিতার নিয়মকানুনে একদম ভরসা করে না। সে তার পিতাকে সবসময় ইগনোর করে, যার কারণ সামনের এপিসোডে জানা যাবে। যাই হোক, তবু বয়েড তার ছেলেকে তাদের সার্ভিসে জয়েন করতে অনুরোধ করে এবং গতকাল ফ্র্যাঙ্কের স্ত্রী ও মেয়ের ভয়ানক মৃত্যুর কথা জানায়। সে বোঝানোর চেষ্টা করে তাদের এক হয়ে এই শহরটাকে বাঁচাতে হবে, কিন্তু এলিস তাতে কোনো সম্মতি জানায় না। সিন শিফট হয়। এদিকে দেখা যায় জিমের মেয়ে জুলি তার ফোনে কোনো নেটওয়ার্কই পাচ্ছে না। তখন জিম তাবিদাকে বলে তার ফোনের ডিরেকশন চেক করতে, কারণ সে অনেকক্ষণ যাবৎ ড্রাইভ করছে কিন্তু সে বুঝতে পারছে না সে সঠিক পথে যাচ্ছে কিনা। তখন তাবিদা জানায় তার ফোনেও কোনো নেটওয়ার্ক কাজ করছে না। এইভাবে যেতে যেতে তারা সেই পুরনো ছোট্ট শহরে এসে পৌঁছায়। তখন তারা লক্ষ্য করে সেখানে একটি ফেনোরেলে কিছু লোক জমায়েত হয়ে আছে। জিম গাড়ি থামিয়ে শুনতে যায় মেইন হাইওয়ে রোডটি কোন দিকে। তখন বয়েড তাদেরকে দেখে একটু ঘাবড়ে যায়। মনে হচ্ছে সে কিছু একটা বুঝতে পেরেছে, কিন্তু সে কাউকে বুঝতে না দিয়ে ফিনোরেল কমপ্লিট করতে বলে। ফিনোরেল শেষে জিম কিছু লোককে জিজ্ঞেস করতে গেলে কেউ তার সাথে কথা না বলেই চলে যায়। তখন বয়েড এসে তাকে বলে তার কি কোনো সাহায্যের প্রয়োজন। জিম তার সমস্যার কথা জানায়। সে হাইওয়ে খুঁজছে। তখন বয়েড তাকে হাতের ডান দিকে পাহাড়ের পাশ দিয়ে যেতে বলে। তারপর জিম তাকে ধন্যবাদ জানিয়ে আবার আগাতে থাকে। এইভাবে তারা বেশ কয়েক ঘন্টা ঘুরতে ঘুরতে আবার সেই শহরে চলে আসে। তারা বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। তখন তারা সারা নামের একজন মেয়েকে হেঁটে যেতে দেখে। জিম তাকে হাইওয়ে কোন দিকে জানতে চাইলে সে কিছু না বলেই চলে যায়। তাদের কাছে ব্যাপারটা একটু উইয়ার্ড লাগে। তারা আবার সামনের দিকে আগাতে থাকে। তখন সারার ভাই নাথান আরভি কার দেখে সারাকে হেসে বলে আরেকটি কার শহরের পাশ দিয়ে ঘুরছে। অর্থাৎ এই শহরের প্রতিটি মানুষই হয়তো জানে এই শহরে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। তখন বয়েড তাদের দেখে এই জন্যই ঘাবড়ে গিয়েছিল। এদিকে জিম অলরেডি 20 মাইল ড্রাইভ করে ফেলেছে, তবু সে কোনো হাইওয়ে খুঁজে পাচ্ছে না। সে এখনও বুঝতে পারছে না তারা একটি টাইম লুপে ফেসে গেছে। জিম শহরের মধ্যে এসে গাড়ি ঘুরিয়ে আবার উল্টো পথে চালানো শুরু করে। তখন বয়েড বিষয়টি লক্ষ্য করে কেনিকে প্রস্তুত হতে বলে, অর্থাৎ তারা জানে এর পরে কি ঘটতে চলেছে। এদিকে জিম রাস্তা খুঁজে না পাওয়ায় গাড়ি জোরে চালাতে শুরু করে। তখন তাবিতা জিমকে নিষেধ করে গাড়িটি জোরে না চালাতে, কিন্তু জিম রাস্তা খুঁজে না পাওয়ায় বিরক্ত হয়ে গাড়ি জোরেই চালাতে থাকে। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে অনেকক্ষণ পর একটি গাড়ি দেখতে পায়, তবে গাড়িটি এলোমেলোভাবে চলছিল। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে ঢুকিয়ে দেয়। সেই মুহূর্তে জিম দুর্ঘটনা এড়াতে তার গাড়িটি অন্যদিকে মুভ করতেই সেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জঙ্গলের মধ্যে তাদের গাড়িটি মুখ থুবড়ে পড়ে। তখন গাড়ির ভেতরে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সেই সময় জিম একটি গাছের কারণে তার সিটের সাথে আটকে যায় এবং নিচে তার স্ত্রীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। সে জুলিকে ডাকে সে ঠিক আছে কিনা। তখন জুলি জানায় সে ঠিক আছে, তবে সে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছে, যার কারণে সে উঠতে পারছে না। তারপর জিম তার ছেলের দিকে তাকিয়ে দেখে
তার উরুর মাঝ বরাবর একটি রড ঢুকে গেছে। তবে সে এখনও ঠিক আছে। জিম একটু স্বস্তি পায় যে তার পরিবারের সবাই এখনও বেঁচে আছে। অপরদিকে যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চলছিল সেই গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা লাগে, ফলে যে ড্রাইভ করছিল সেই লোকটি বুকে প্রচণ্ড আঘাত পায়। তখন লোকটি গাড়ি থেকে বেরিয়ে রক্তবমি করতে থাকে। তারপর সে ওই শহরের দিকে হাঁটতে থাকে সাহায্য চাওয়ার জন্য। তখন বয়েড ও কেনি রাস্তায় পেরেক বিছাচ্ছিল আরবি কারটিকে থামানোর জন্য, কারণ সন্ধে প্রায় হতে চলেছে। তারা সহজভাবে বোঝাতে গেলে তারা হয়তো নাও বুঝতে পারে, তাই তারা গাড়িটি লিক করার পর তাদের শহরে নিয়ে গিয়ে সময় নিয়ে হয়তো বোঝাতে পারবে। ঠিক সেই মুহূর্তে ওই আহত লোকটি এসে বলে তাদের গাড়ির সাথে একটি আরভি কার অ্যাক্সিডেন্ট করেছে। তখন বয়েড কেনিকে বলে লোকটিকে তাদের হাসপাতালে নিয়ে যেতে। তারপর সে ছুটে যায় ওই দুর্ঘটনা কবলিত স্থানে। বয়েড সেখানে প্রথমেই জেইড নামের একজনকে পায়, যিনি দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তখন বয়েড জেইডের অদ্ভুত আচরণের জন্য তাকে গাড়ির সাথে হ্যান্ডকাফ লাগিয়ে যেন সে কোথাও চলে না যায়। তারপর বয়েড একটু এগিয়েই দেখে জঙ্গলের মধ্যে আরভি কারটি উল্টে পড়ে আছে। সে দ্রুত গিয়ে দেখে সবাই ভিতরে আহত হয়ে আটকে আছে। সে তাদের সাহায্য করার জন্য গাড়ির ভিতরে প্রবেশ করে। এদিকে কেনি চার্চের ফাদার ও ক্রিস্টিকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় এলিসকে দেখতে পায়। তখন ফাদার এলিসকে তাদের সাথে যেতে বলে, কারণ আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা নেমে আসবে। তাছাড়া সেখানে তার পিতাও রয়েছে। যদিও সে তার বাবাকে পছন্দ করে না, তবু সে রক্তের টানে তাদের সাথে রওনা হয়। সেখানে তারা প্রথমেই জেডকে পায়। তখন ক্রিস্টি তাকে প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। এদিকে কেনি বয়েডকে দেখে কার থেকে এক এক করে আহতদের বের করছেন। কেনি আহতদের অবস্থা দেখে দ্রুত ক্রিস্টিকে সেখানে নিয়ে যায়। সেখানে কেনি ও এলিস তাবিতাকে সেখান থেকে বের করে আনে। তখন ক্রিস্টি জিম ও তার ছেলের অবস্থা দেখে বলে তাদের এখান থেকে প্রপারলি বের করে আনতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। সেই মুহূর্তে কেনি জানিয়ে দেয় সন্ধে নামার আর মাত্র 40 মিনিট বাকি আছে। তখন বয়েড ওই স্টোনটি বের করে দেখায়, যেটা ফ্র্যাঙ্কের বাড়িতে ছিল। যেহেতু ফ্র্যাঙ্কের স্ত্রী ও মেয়ে এখন আর বেঁচে নেই এবং ফ্র্যাঙ্কও বন্দি আছে, তাই অহেতুক পড়ে থাকার চেয়ে সে সাথে করে নিয়ে এসেছে। তখন ক্রিস্টি বুঝতে পারে জিমও তার ছেলেকে বাঁচাতে হলে আজকের রাতটা তাদের গাড়িতেই কাটাতে হবে, যেটা তাদের জন্য বিশাল একটি রিস্কি। তারপর বয়েড জিম ও তার স্ত্রীকে অনুরোধ করে সন্ধে নামার আগেই তাবিতা ও তার মেয়ে শহরে যেন চলে যায়। জিম কারণ জানতে চাইলে বয়েড আবার অনুরোধ করে তাদের হাতে খুব বেশি একটা সময় নেই, সে পরে সব বুঝিয়ে বলবে। এরপর বয়েড তার ছেলে ও কেনিকে দায়িত্ব দেয় তাবিতা ও জুলিকে যেন দ্রুত শহরে নিয়ে যাওয়া হয়। তারা দেরি না করে তাড়াতাড়ি রওনা হয় শহরের দিকে। সেই মুহূর্তে শহরে ঢোকার আগেই কেনি ও বয়েডের বিছানো পেরেকে তাদের গাড়ি লিক হয়ে যায়। অর্থাৎ কেনি ভুলে গিয়েছিল রাস্তা থেকে পেরেক সরিয়ে দেওয়ার কথা। ততক্ষণে অলরেডি সন্ধে নেমে পড়েছে। কেনি দ্রুত জুলি ও তাবিতাকে গাড়ি থেকে নামিয়ে কলোনির রুমের দিকে ছুটতে থাকে। তাবিতা ও জুলি বুঝতেই পারছে না এখানে হচ্ছেটা কি। এদিকে বয়েড গাড়ির দরজার সামনে স্টোনটি ঝুলিয়ে দেয় এবং গাড়িতে যেসব কাপড় আছে তা দিয়েই গাড়ির সকল জানালা ঢেকে দেয়। তখন জিম জানতে চায় সে আসলে করছেটা কি। বয়েড বলে তাকে সব পরে বুঝিয়ে বলবে এবং জানায় এরপর যা কিছু ঘুরতে চলেছে সে যেন কোনো দিকে কান না দেয়। জিম তাদের কাজকর্মের কিছুই বুঝতে পারছে না। তখন হঠাৎ করে ইথান ভীষণ কাঁপতে থাকে। জিম ও ক্রিস্টি ইথানকে থামানোর জন্য শক্ত করে চেপে ধরে। সেই মুহূর্তে বয়েড ভয়ানক আওয়াজ শুনতে পায়। সে একটি জানালার কাপড় সরিয়ে দেখে রাক্ষসের দল জিমের পরিবারের সবার রূপ ধরে ধীরে ধীরে এগিয়ে আসছে। তখন ক্রিস্টি বলে তারা কি এসে পড়েছে? বয়েড বলে দে আর কামিং। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে দ্রুত লাইক কমেন্ট করে জানিয়ে দিন এর পরবর্তী এপিসোড দেখতে চান কিনা।